হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি কালকুটের কোথায় পাবো তারি বইটার পরবর্তী অংশে পড়া শুরু করলাম। আগের অংশে আমরা দুলি, অনন্ত পাল এদের গল্প শুনেছি। এবার দেখি সামনে কি হয়। ভেবেছিলাম বিল্বমঙ্গল অনন্ত পাল দরজা খুলে তার দাদার বাপের বেটা প্রমাণ করেই চলে যাবে, কিন্তু উপহারের ডালি যখন দাওয়ায় এসে পড়ল, অনন্ত থমকে দাঁড়ালো। দেখো, অনাদির এত করে দরজা খোলানো কেঁচে যায় বুঝি। অনন্ত আবার বন্ধ দরজার ঝাঁপ দিয়ে না পড়ে। সে পালা শুরুর আগে এবার সরে পড়াই উচিত। ভিড় করে যারা এসেছিল, থমকানো ভাব তাদের চোখে মুখেও। একবার নজর অনন্তর দিকে, আবার উপহারের ডালির দিকে। সেই মুহূর্তে অনাদির দলের একজন ফোড়ন দেয়, দেখ অনন্ত, হাটের মেয়ে মানুষের ফরকানি দেখ, মুখের উপর বেইজ্জত করে। ফিরে যেতে গিয়ে কথাটা কানে বেসুরো লাগে। তার থেকে বেসুরো ভঙ্গি দেখি বিল্বমঙ্গলের ভাবে, দেখি তার বুক চিতিয়ে ওঠে, আগুন চোখে মুখে। এ যে সত্যি সত্যি মানির মানে লেগেছে। তারপরেই শোনো প্রেমিকের দাওয়া কাঁপানো হাঁক, কি এত বড় আসপদ্দা, মুখের উপর জিনিস ফেলে দিলে আবার তাড়িয়ে দেওয়া হচ্ছে। তবে আমিও এই পিতিজ্ঞে করে যাচ্ছি, শালার এ মুখও আর কোনো দিনও হব না। বলেই সে ঝাঁপ দিয়ে পড়ে, দরজায় নয়, উপহারের সামগ্রীর ওপর দু হাতে সাবরে তুলে নেয়। আপন জনপদে হলে এমন সহজে দাঁড়িয়ে অপার কৌতূহলে এ দৃশ্য দেখা হতো না। ওই যে সেই কথা, অপরিচয় কোনো সীমারেখার দাগ টানে না, তার কোনো দাবি দাওয়া নেই। চেনাচিনিতেই গোলমাল। সে তখন পরিচয়ের নানান বেড়া তুলে দেয়। সেখানে ভদ্রলোকের সহবত ঘাড়ে আমার পাল্লার কাঁটায় এদিক ওদিক করে। এখানে অচেনার ভিড়ে আমার সে দায় নেই। সেদায় নেই, কিন্তু বাদার এই বিল্বমঙ্গলের ব্যাপার দেখে কোথায় যেন নিজের লজ্জা লেগে যায়। মাথা নত হয়ে পড়ে, আর একটা ধিক্কারের ধ্বনি বাজে, ছি ছি ছি, কি করব? যখন আমি দর্শক, তখন আমিও যোগে যোগ হয়ে যাই। ঘর থেকে প্রেমিকের বেরিয়ে আসা তবু একরকম ছিল, তাতে চলতি স্রোতের টান দেখেছিলাম। এ যে কাদায় পাকে ঘুলিয়ে গেল হে। ঘোলানোর ঘূর্ণি আরো দেখি, দরাম করে দরজা খুলে যায়। এবার দুলি ফুঁসে ওঠে, হ্যাঁ, এ পিতিজ্ঞেখানি মনে রেখো, আর এ মুখ হইও না, হইও না, হইও না। কথা শেষের আগেই দ্বিগুণ শব্দে আবার দরজা বন্ধ। কিন্তু এবার আর সন্দেহ সংশয় নেই। দুলির খর চোখে গাঙের ধারা, বাসি কাজল ধুইয়ে যায়। হব না, হব না, হব না, বার 3 বার এই পিতিজ্ঞে আবার ঢোল সোহরত করে প্রেমিক। বুকের ওপর যাবৎ উপহার তুলে নিয়ে দাওয়া থেকে হাঁটা ধরে। তার সঙ্গে সঙ্গে কয়েকজন, কে যেন ছুড়ে দেয়, হ্যাঁ, ঘরের দব্বি ঘরে নে যাও, কাজে দেবে। এমন পল্লীতে দাঁড়িয়ে এমন মজা আর দেখিনি। কিন্তু মজার তালে তাল লাগে না, যেন দোল লাগে না তেমন। মনের যেখানে লজ্জা লেগেছিল, ধিক্কার হেনেছিল, সেখানটা সহসা উদাস হয়ে যায়। বুকের কাছে নিঃশ্বাস দীর্ঘতর, ভারী লাগে। আলোর বৃত্তে অন্ধকার ঘনিয়ে আসে। ঝমক ঝমক তালে যেমন আচমকা তারের যন্ত্রে ছড়ের লম্বা টান পড়ে যায়। চোখের সামনে ভেসে থাকে কেবল বাসি কাজল ধোয়া দুটো গাং চলকানো চোখ। গাজী বলে ওঠে, একে বলে মরণ। চোখ ফিরিয়ে দেখি গাজীর লাল ছোপানো দাঁত দেখা যায়, কিন্তু তার ইছামতি আরশি চোখে ছায়া। সেই যে পাজি পাজি ঝিকিমিকি তা নেই। আমার দিকে ফিরে বলে, বুঝলেন না বাবু, এরে কয় মরণ। সেই যে মুর্শেদ বলে না, কল্লি কল্লি সবই কল্লি, মরণ মল্লি কবে জানলি না। এ সেই রকম। আশেপাশে সবাই তখন দুলি অনন্ত কাহিনীতে আপন বয়ান জুড়তে ব্যস্ত। কেউ তার কথা শোনে না। জিজ্ঞেস করি, কার মরণ? যে মরেছে তার। বলতে বলতে আবার গাজীর চোখে আরশি ঝিকমিকিয়ে ওঠে। দেখো, ছায়ার ছয়ও নেই। বলে, মরণ বোঝেন তো বাবু, তমালের ডালে ঝুলে থাকবার জন্য যেমন একজন মরতে চেয়েছিল, সেই রকম জ্যান্ত মরা যাকে বলে। ভানুসিংহের পদাবলিতে পড়েছিলাম, মরণ রে তুহু মম শ্যাম সমান। সে মরণে সুখ আছে না দুঃখ আছে, সে চেতন আমার নেই। তবে গাজীর কথায় মরণ যদি ঘটে থাকে, তবে হাটের মেয়ে দুলিরই তা ঘটেছে। নইলে হাটের মাঝে যে মেয়ে আপনাকে হাট করে খুলে বসেছে, সে তো নগদ বিদায়ের আশায়। মজুরি বলো, উপহার বলো, সব কেন সে ছুঁড়ে ফেলে দেয়। সে যে নিয়মে অনিয়মের তাল বাজে। বুকে যে ডঙ্কা মেরে ফনা তুলে পা ঝুলিয়ে বসে থাকে দাওয়ায়, দরজা খুলতেই তার কেন বুকের খিল খুলে যায়, তার কেন ফনা নেমে যায়, মুখে ছায়া নামে, মুখের মেঘ গলে গলে পরে চোখের দরিয়ায়। কোন জ্বালাতে গিয়ে সে মুখ ঢাকে অন্ধকারে। একে কি 12 বাসরের চাল বলে? সমাজ আছে অনাদি অনন্তে,
মনকে বলি, আমাকে তুমি এইক্ষণে সামাজিক হতে বলো না। দুলির পরাজয়ের মাঝখানে যে মন বিরাজ করে, চোখের জল পড়ে, তার শরিক করো। আজ আমার সেই মনেতে বসত, সেই মনেতে ভাসি। নিরুদ্দেশের অবুঝ ফেরায় আজ আমার এইটুকু পাওয়া না। যে পথে চলেছিলাম সেই পথেই চলতে চলতে বলি, মরণ যদি হয়ে থাকে তবে তা মেয়েটারই। গাজী ঘাড় ঝাঁকিয়ে হেসে বলে, কেন বাবু, অনন্তপাল জ্যান্ত নাকি? রীতিমতো বিরক্ত হয়ে বলি, তাই তো মনে করি। কোন মুখে সে ঝগড়া করে, তাতেই তো সে সব ঘোলা করলে। একটু চেতন মেনে নিজের কথা নিজে শুনলে অবাক না হয়ে উপায় ছিল না। মানি ভদ্রলোক, সে কিনা দুলি অনন্ত নিয়ে কথা বলে, তাও একটা পথের ফকিরের সঙ্গে। গাজীর আমার সেসব ভাবনা নেই, যেন রহস্য করে চুপি চুপি বলে, বাবু, ঘোলায় বলেই তো থিতোয়, তাই কিনা বলেন? কথা স্রোত যেন বাঁকা, তাতে ডুব দিতে না পেরে অবাক হয়ে তাকাই। গাজী হেসে বলে, ওই যে তখন বললাম আপনাকে, পরে সব বলবো। বাবু, এই দাওয়াতে কত ফেলাফেলি, ছোড়াছুড়ি, কসম খাওয়া খাওয়ি দেখলাম। সব বিড়ালের আড়াই পা, বুঝলেন না? পুরনো কিস্সা বাবু, পুরনো কিস্সা, গঞ্জের তাবৎ লোক জানে। তার মানে তুমি বলছো? কথা শেষের আগেই গাজী বলে ওঠে, আমি বলবো কেন বাবু? আজই রাতের বেলায় আবার যার জিনিস তার ঘরে আসবে, তখন মানভঞ্জনের পালা, তারপরেতে একবার ভাব সম্মিলন। বলে গাজী হে হে করে হাসে, আবার বলে, তয় যদি বলেন অনন্ত ঘর থেকে বের হয়ে এলো কেন, তাহলেই বলতি হয় 10 জনের মধ্যে দাদার একটা মান তো রাখতে হয়। তেমনি আবার দুলি ছুরিরও মান যায় যে 10 জনের সামনে। অই বাবু, ঘরের বলেন হাটের বলেন, সব মেয়ে মানুষের এক কথা, হেই জগতে তোমার কাছে আমি বড় না বাপ দাদা বড়? দুলিরও সেই কথা। মেয়ে মানুষকে বলতে লাগবে, রাই, তুমি ছাড়া কি ছাই জগৎ আছে। তাইতেই বাবু অনন্তের গোলমাল হয়েছে। শুনতে শুনতে এবার চোখের ফাঁদ বড় হয়। ছেঁড়া তাল্লার আলখাল্লা ধুলায় মাখানো, কাঁধে ঝোলা ফকির এমন মেয়ে মানুষ বোঝে কেমন করে? এ তো মুর্শিদের নামের মজুরের কথা নয়। সুরের সঙ্গে সঙ্গত যে করে না, সে কেমন করে বল দেবে? এ মানুষ তবে মুর্শিদের নামের মজুর নয় কেবল, ডুবকি বাজিয়ে ফেরা, পথে ঘোরা উদাসীন নয় শুধু, অন্য মজুরিও আছে। প্রকৃতি নামের মজুরানা না থাকলে এ বল কেন বাজবে? অথচ চেয়ে দেখো, প্রকৃতি নামের কোথায় আছে? গাজী তখন অব্যর্থ চালের বল দিয়ে চলেছে। আর মান যায় বলেই মন খেদে মরে, তখন ঝগড়া। ওই আপনি যা বলেন ঘোলা করা, তাই বলি বাবু, না ঘোলালে কি থিতয়? তয় হ্যাঁ, যদি দেখতেন দাওয়ায় মাল দাওয়ার পরই রইল, হাঁকর পাকর নেই, অনন্ত চলি গেল, তাহলেই জানতেন ও আলগারসি ছাড়াছাড়ি, তলায় তলায় বগবগায়, তাই জল ঘোলায়। আবার সেই পাজি চোখের গাজীর হাসি। আর যা কিছু বাতপুচ সব আমার জিভেতেই ঠেক খেয়ে যায়। যা বলার শোনার এখানেই শেষ। তবু ভুরু কুচকে লোকটা চোখের দিকে না তাকিয়ে পারি না। এ দেখছি রসদরিয়ার পাকা মাঝি। এমনি চেয়ে দেখো দরিয়ায় কোথায় আছে ঘূর্ণি, তোমার চোখে পড়বে না। চিনিয়ে দেবে পাকা মাঝি, দেখিয়ে দেবে উতরে যাওয়া। এ যেন সে গোত্র। আমার মনের যেখানে ছিল লজ্জা ধিক্কারের ছিছি ধ্বনি, সেই নির্লজ্জতাতেও পীড়িতি মন্থিত। যখন তুমি সহজ বোঝো, তখন সে উল্টা। প্রেম নামে নদী, সে চলে অদেখায়। তাকে দেখে তরি বাইবে, সে কাণ্ডারি নেই। যে আছে অদেখায়, তাই দেখে চালাই এ মাঝির দায়। কিন্তু অবাক লাগে, এ গাজিতে সেই মাঝি কোথায়? এ আলখাল্লার ভাঁজে ভাঁজে চাপা আছে নাকি? আমার দৃষ্টি দেখে তার একটু মন কুকড়ে যায় বুঝি। হাত জোর করে বলে, রাগ করবেন না বাবু, এসব অচাল কুচাল দেখতে হলো আপনাকে। রাগ করিনি এ কথাটা জানাবার আগেই আবার সেই হারমোনিয়ামের সরু সুরের বেসুরো চিৎকার, তার সঙ্গে কাঁসর গলা। এবার একেবারে সামনেই। গাজী নিজের পায়ে বেগ দিয়ে বলে, আসেন আসেন। বহুরূপী বটে, এতক্ষণে গাজী বাবুর কাছে লজ্জা পাবার অবকাশ পায়, তাই তাড়াতাড়ি এ হাট থেকে সরিয়ে নিয়ে যায়। একটু এগিয়েই আবার বাঁকে বাঁক ফেরে সে। ফিরতেই নূতন দিগন্ত, সারি সারি খাবারের দোকান, যাকে বলে মন্ডা, মেঠাই, খাজা, গজা, এ তাই। এই দূরের হাট বলে অচ্ছেদা করা চলবে না। রীতিমতো কাঁচ লাগানো আলমারিতে থরে থরে সাজানো রসগোল্লা, রাজভোগ, পান্তোয়া সব আছে গামলায় গামলায়। হতে পারে অ্যালুমিনিয়ামের গামলা, কাঠের বার কষে আছে গাল ফুলানো গজা, পেঁচানো অমৃতি, পেতলের বাটায় সন্দেশ। আরও দেখো, লেখা আছে মিষ্টি দধি। আড়ালে আবডালে নয়, দোকানে ভিয়েন বসেছে সামনেই। সিঙ্গারা নিমকির তো কথাই নেই। তবে ছবির কথা আর বলবো না, এখানেও তার রাজত্ব বেড়ায় বেড়ায়। তার সঙ্গে ঠাকুরদের নানান বাণী। এক নয়, কয়েকটি সারি সারি দোকান। ভিতরে বসবার জায়গা অনেক, যজ্ঞী বাড়ির খাওয়া হয়। তার আশেপাশেই রয়েছে চিরা, মুড়ি, মুরকি, বাতাসা, চিনি, মিছরি, কদমার দোকান। চারিদিকে মাছি পাবে পর্যাপ্ত, তার সঙ্গে বলতা মৌমাছি। ভয়ে ভয়ে অমন করে হাত পা ছোবার দরকার নেই। তুমি যদি হুল না ফোটাও, সেও তোমাকে ফোটাবে না। সকলেরই উদ্দেশ্য এক, খাবার সংগ্রহ।
এ দিগন্তে আসা মাত্র হঠাৎ গাজী ভুলে যাই, দুলি অনন্ত ভুলে যাই। এত যে আমার বেরিয়ে পড়া অচিন পথে পথে কিসের খোঁজে তাও না জেনে সেই রসিকের সব রস এখন দেখি জিভের রসের ধারায়। তাত্ত্বিকেরা কাকে বলেন মহাপ্রাণী কে জানে, এখন দেখি মহাপ্রাণী আমার সারাদিনের শূন্য জঠরে উপবাসে কাঁদে। হায়, এত কথা এক নিমেষে হারায়। হঠাৎ মনে হয় সূর্য অনেক দূরে ঢল খেয়েছে, দুপুর কেটে গিয়েছে কখন। যে দিগন্তেই যাই দানাবিনে কোন পাখিদের নাম গায়। দেখো কেমন আষ্টে পৃষ্ঠে মানুষ, কেবল মানুষ কেন, একেবারে টায়ে টিকে জীব। এই কথাটা কোনো রকমেই ভুলতে পারা যায় না। সারাদিনের এত ক্ষুধা কোথায় কখন এমন করে ঝিমিয়েছিল কে জানে, এখন যেন ডাকাতের মতো হাঁক দিয়ে উঠল। কেবল যে এইসব দেখেই মহাপ্রাণী চমক খেলেন তা নয়, রক্তে আর এক নেশা আছে, তার গন্ধও পাই। কোথায় যেন ভাতের গন্ধ আসে, তার সঙ্গে তরকারি ব্যঞ্জনের। এত দূরের হাটে সে আশা নিশ্চয় বৃথা, এখানে যাদের বসত তাদেরই রান্নাবান্না হচ্ছে। তবু মুড়ি মুড়কি মিষ্টির থেকে ভাত ব্যঞ্জনের গন্ধেই এই বাঙালি মাছি পাগল। দাঁড়িয়ে পড়েছিলাম আগেই, দুপায়ে গিয়ে গাজীও ফিরে তাকায়, কাছে এসে বলে, খাবার কিনবেন বাবু? তা নইলে আর এ হাটে দাঁড়ানো কেন? বললাম, খিদে পেয়েছে, একটু খাওয়া দরকার। গাজীর যেন নিজের প্রাণে লাগে, বলে, আহা মুর্শেদ, দোয়া করা হয়, এতখানি বেলা হলো আমার স্তক মনে নাই, কি খাবেন বাবু? অভাবে যা জোটে। বললাম, কি আর খাবো, অন্য কিছু তো পাবো না, দই মিষ্টি দিয়েই মিটিয়ে নি। ইতিমধ্যে এক দোকান থেকে ডাক পড়েছে, আসেন বাবু, ভালো রাজভোগ আছে, সন্দেশ আছে। ফিরিস্তি শুনতে শুনতে পা বাড়াবো ভাবছি, তার আগেই গাজী বলে ওঠে, কইতি তো সাহস পাই না বাবু, 2-3খানা ভাতের হোটেলও আছে। ভাতের হোটেল? এগে বাবু, তার মধ্যে লারান্দার হোটেলখানি বেশ সাফসুরত আছে। ওই যে শুনলেন না মাহাতো চাচা বললে একবার নারায়ণের ঘর ঘুরি যাব, তার মানে চাচা চাচি ওখান থেকে ভাত খেয়ে হাঁটা দেবে। ভাতের হোটেল শুনেই শরীরে ক্রিয়া হয়, কিন্তু মন খুঁতখুত করে। হঠাৎ কোনো দিকেই এগোতে পারি না। গাজী উৎসাহ দেয়, লারান্দার ঘরে আপনি চেয়ার টেবিলও পাবেন, কাচের গিলাস পাবেন, চীনামাটির শানকি পাবেন। একটু যেন মন টানে, সামান্য কথা নয়, এ দূরের হাটে চেয়ার টেবিলে বসে ডিশে বেড়ে ভাত খাওয়া, দেখতে দোষ কি? বললাম, চলো দেখি। চলো বলে চলা নয়, সামনে দুটো ঘরের মাঝখানের সরু ফালি দিয়ে ঢুকেই দেখি সামনে দরমার বেড়ার গায়ে আলকাত্রা দিয়ে বড় বড় হরফে লেখা শ্রী শ্রী কৃষ্ণ হিন্দু হোটেল। আর কিছু লেখা নেই। মাটির দাওয়া পেরিয়ে ঘর, ঘরের ভিতর কোনো জনপ্রাণীর কায়া তো দূর, ছায়াও দেখি না। চেয়ার টেবিলেরও কোনো চিহ্ন চোখে পড়ে না, তবে কোথায় যেন ছ্যাঁক ছ্যাঁক শব্দ হয়, তার সঙ্গে মানুষের গলা। গাজীর দিকে ফিরে তাকাই, তার নজর অন্যদিকে। সে কদম কদম এগিয়ে যায় শ্রী শ্রীকৃষ্ণ হিন্দু হোটেল পেরিয়ে। এবার দেখো, দরমার বেড়ার গায়ে নয়, যথার্থ কাঠের তক্তা গোলপাতার চালার মাথায় ঝোলানো, তাতে লাল রং দিয়ে লেখা আছে মহামায়া হিন্দু হোটেল। নিচে স্থানের নাম, তবে দরমার বেড়া এখানেও, এবং তা একেবারে ফাঁকা নয়, রীতিমতো ডাক দিয়ে বলা হয়েছে, আসুন, সর্বপ্রকার আহার পাইবেন। আরও যেন কি সব লেখা ছিল, তার দাগ আছে, অক্ষরের অবয়বগুলো আর অটুট নেই, কালের থাবায় ঘুটে নিয়েছে। নাকি দরমা বেড়া আলকাতটা ধরে রাখতে পারেনি, তা বোঝার উপায় নেই। সেখানে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই ডাক শোনা গেল, গাজী যে, খেতে এলি নাকি? তাকিয়ে দেখি ঘরের মধ্যে বেড়া ঘেঁষে মাহাতো ঘুরো কাঁচা মাটির মেঝেয় বসে, সামনে তার কলাই করা থালায় গরম ভাতে ধোয়া উঠছে। তার সামনে মুখোমুখি আর একজন উটকো হয়ে বসে কথা বলছে, খালি গা, রোগা রোগা লোকটা, গলায় এক গাছা পৈতা, 2 আঙুলের ফাঁকে বিড়ি। পৈতা গাছার রং দেখে একখানি কেঁচো ভাববার কোনো কারণ নেই। চান করার সময় মাজা ঘষা না হয় তা নয়, তবে নিত্যকার তেলে জলে একটা রং ধরেছে। মাহাতোর কথায় সেও ফিরে তাকায়। গাজী বলে, বাবুকে একটু খাওয়াতে নিয়ে এলাম। খুড়ার নজর তখন বাবুর দিকে, নিজেই ডাকে, আসেন না, ঘরে আসেন, ডাল ভাত ট্যাংরা মাছের ঝোল পাবেন। আর আর যেন কি আছে বললে নারায়ণ? সামনের ব্যক্তিটি আদুর গায়ে পৈতাতে যার পরিচয়, বিড়িতে 2টি টান দিয়ে মোটা গলায় জবাব দেয়, কুচো চিংড়ির অম্বল। তা না হয় বোঝা গেল, কিন্তু মুর্শিদের নামে চেয়ার টেবিল তো দেখি না। কাচের গেলাসের বদলে দেখি মাহাতোর সামনে ছোটখাটো একখানি ঘটি, চিনেমাটির শানকির জায়গায় কলাই করা থালা। এ পোড়া চোখে যদি ছানি না পড়ে থাকে, তবে খানে খানে কলাই উঠে যাওয়া কারুকার্য অব্যর্থ দেখছি। তুমি দেখো চোখে চোখে, গাজী দেখে মনে মনে। সে বলে, ঘরে চলেন বাবু, চেয়ার টেবিল সব আছে ওপাশে, মস্ত ঘর কি না? ভাবি, আগে যাবে গাজী, পিছে আমি, কিন্তু গাজী এগোয় না। এসেছি যখন দেখে যাই। মহাপ্রাণীকে চোখ ঠারবো না। গরম ভাত ট্যাংরা মাছের ঝাল শুনে তার আটপৌরে বাংলা স্বাদে রস কাটে, তবে কোথায় যেন পিছটান ফিরিয়ে নিতে চায়। গাজীকে বলি, চলো। গাজী হেসে বলে, আমি তো যেতে পারবো না বাবু, হিঁদুর হোটেল, আপনি যান, আমি ওই দরজার সামনে গিয়ে দাঁড়াই। বলে সে আরো কয়েক পা এগিয়ে যায়।
লক্ষ্য পড়ে আর একটা দরজা আছে ঢোকবার, কিন্তু গাজীর কথায় মনের অন্য চমক ভাবে। গাজী যে মুসলমান তা মনে ছিল না। তোমাদের নগরে, বন্দরে, ঘরে, পান্থশালায় যে ব্যবস্থা সে ব্যবস্থা, সেখানে বাবুর্চিতে জাত যায় না। তোমার জিভের রস খসানো খানা বানায় খান সাহেব, জাত দূরের কথা, তুমি খেয়ে কৃতার্থ। আর এখানে গাজী তোমার দাওয়ায় পা দিলেই ধর্ম রসাতল। এবার নারায়ণ ঠাকুর স্বয়ং দাঁড়িয়ে আপ্যায়ন করে, আসেন বাবু, ভেতরে আসেন। দাওয়া পেরিয়ে ঘরে ঢুকতে গিয়েই থমকে দাঁড়াই। কি সর্বনাশ! আমার বুক ধরাসে যায়। পায়ের কাছে কালো চকচকে এটা কি এঁকে বেঁকে যায়। সাপ মনে করে পেছুতে যাই। নারায়ণ ঠাকুর হেসে ভরসা দেয়, ভয় পাবেন না বাবু, ওগুলোন পিঁপড়ে। পিঁপড়ে? আগে ডেও পিঁপড়ে। আপনাকে কিছু বলবে না, যান ওখানে চেয়ার চেয়ে ঝুট করে বসেন। এমন কিছু উমদা বাঙালির অহংকার নেই যে ডেও পিঁপড়ে চিনি না। তা বলে এইরকম? কোথায় কোন অন্ধকার কোণ থেকে যে এমন পুষ্ট কালো পিঁপড়ের শাড়ি বেরিয়ে আসছে ঠাহর করতে পারি না। কেবল দেখছি কাঁচা মেঝের ওপর দিয়ে গুটি কয় বাঁকা লম্বা দাগ। উনি এক গর্তের মধ্যে নিরন্তর চলেছেন। চওড়া কম করে 1.25 ইঞ্চি, পাশাপাশি 3-4 জন করে লাইন দিয়েছে। নারায়ণ ঠাকুর আবার ডাকে, আসেন, এই যে এইদিকে। পিঁপড়ের গণ্ডি পার হয়ে নির্দিষ্ট লক্ষ্যে তাকিয়ে দেখি, হ্যাঁ, যথার্থই চেয়ার টেবিল, তবে রূপের ব্যাখ্যা চেও না। কিন্তু চেয়ার টেবিলের ওপাশে ভুঁয়ে কে বসে? চিনি চিনি যেন। ভাবতে ভাবতেই মাহাতো খুঁড়ি তাড়াতাড়ি ঘোমটার আড়াল দেয়। ছি ছি, বিড়িতে লাজ নেই তা বলে ভাতের গড়াস পরপুরুষের সামনে তোলা যায়?